ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা যে কোর্সটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে এমই 260 কোর্স। তো এটা হচ্ছে একটা ড্রয়িং কোর্স। অলরেডি তোমরা 1-1 একটা ড্রয়িং কোর্স করে আসছো যেটা হচ্ছে এমই 160। তো এমই 160টার ছিল বেসিক্যালি হাতে ড্রয়িং করা, আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পিউটার ইউজ করে ড্রয়িং করা। তো প্রথমত আমরা 2D ভিউ আঁকা শিখব। 2D ভিউ আঁকার জন্য আমরা ইউজ করব অটোক্যাড নামে একটা সফটওয়্যার, এবং পরবর্তীতে আমরা যখন 3D ভিউ আঁকা শিখব তখন আমরা ইউজ করব সলিডওয়ার্কস। তো আজকে আমরা মূলত অটোক্যাড সফটওয়্যারটার ইন্টারফেসের বিভিন্ন ফাংশনগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো চলো প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করে ফেলি। তো এই হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যার। অটোক্যাডের ক্যাড অংশটা হচ্ছে মিন করে কম্পিউটার এইডেড ডিজাইন। সো আমরা কম্পিউটারের সাহায্যে এখানে ড্রয়িং করব। তো প্রথমে আমরা হচ্ছে স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ড্রয়িংয়ের যেই পেপারটা আমরা ইউজ করি সেই পেপারটা। এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের ড্রয়িং করব। এই এখানে এই ইন্টারফেস অন করার পর প্রথমে আমরা যেটা এনশিওর করব সেটা হচ্ছে একদম নিচে এখানে একটা সেটিংস অপশন আছে। এই সেটিংস অপশনে গিয়ে আমাদের এনশিওর করতে হবে যেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এই অপশনটা সিলেক্ট করা থাকে। যদি তোমাদের এই অপশনটা সিলেক্ট করা না থাকে তাহলে শুরুতে এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে, এবং আমাদের এখানে দেখতে হবে যে এখানে টপ ভিউটা সিলেক্ট করা আছে কিনা। এই টপ ভিউতেই আমরা আসলে সবগুলো 2D ভিউ আঁকবো। টপ, রাইট, ফ্রন্ট যেই ভিউগুলো আঁকি না কেন আমরা এই এক্স ওয়াই প্লেনটাতে আঁকবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এর ইউনিটটা ঠিক করে দিব। তো ইউনিটটা ঠিক করার জন্য আমরা যেটা করব আমরা এখানে লিখব ইউনিট। ইউনিট কথাটা লিখলেই দেখো এখানে আমাদের চলে আসছে ইউনিটস। এটাতে ক্লিক করলে আমরা আমাদের ইউনিটটা ঠিক করে দিতে পারবো। তো আমরা ইউনিটটা রাখতেছি ডেসিমালে। এখানে দেখো আরো বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা ডেসিমাল রাখতেছি এবং প্রিসিশনটা করে দিচ্ছি 0। আর আমরা এখানে স্কেলটা ইউজ করব হচ্ছে মিলিমিটার স্কেল। তো আমরা এটা মিলিমিটারে সেট করে ওকে করে দিচ্ছি। তো এভাবে আমরা ইউনিটটা সেট করে দিলাম। এখন আমাদের ড্রয়িংয়ের একটা লিমিট সেট করে দিতে হয়। সেটা কেন করতে হবে তার জন্য একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা প্রথমে ধরো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এবং পরবর্তীতে এখানে আবার একটা সার্কেল আঁকলাম। এখন আমরা যদি আমাদের মাউসের যে স্ক্রল বাটনটা আছে এটা ইউজ করে জুম আউট করি, তাহলে জুম আউট করলে আমরা এমনও হতে পারে কোনো কোনো সময় আমাদের ড্রয়িংটা আমাদের সামনে থেকে হারায় যেতে পারে। আমরা খুঁজে পাচ্ছি না যে ড্রয়িংটা আসলে কোথায় আছে। তো এই ড্রয়িংটা খুঁজে বের করা খুব ইজি একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা প্রথমে জেড লিখব, জেড লিখে এন্টার দিব, এরপরে আবার এ লিখে এন্টার দিব। জেড এবং এ এই দুইটা লিখে এন্টার দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ড্রয়িংগুলো আমরা অলরেডি করছি এগুলোতে জুম হবে। সো এটা হচ্ছে জুম অল কমান্ড। এই কমান্ডটা দিলে আমরা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ ধরে যে যে ড্রয়িংগুলো করেছি এগুলো সবগুলো চলে আসছে। তো এটা ছাড়াও আরও একটা পদ্ধতিতে আমরা এই কাজটা করতে পারতাম। সেটা হচ্ছে আমরা যদি আমাদের ড্রয়িংটা কোন অংশে হবে সেটার জন্য একটা লিমিট সেট করে দিতাম। তো লিমিটটা আমরা কিভাবে সেট করব, আমরা লিখব LIM, এটা লিখলেই চলে আসবে লিমিটটা। তো লিমিটটার মধ্যে আমরা দিব হচ্ছে এন্টার। তো এখানে দেখো আমাদের কাছে কি চাচ্ছে, আমাদের লিমিটের একদম লোয়ার লেফট কর্নারের কোঅর্ডিনেট কত হবে সেটা জানতে চাচ্ছে। তো আমরা দিয়ে দিচ্ছি এক্স কোঅর্ডিনেটটা হবে 0 এবং ওয়াই কোঅর্ডিনেটটাও হবে 0। সো আমরা 0 0 থেকে শুরু করছি। সো সো এক্স কোঅর্ডিনেটটা দেওয়ার পরে আমরা যখন ওয়াই কোঅর্ডিনেটটা দিব তাহলে আমাদের যেটা করতে হবে এক্স এর 0 দেওয়ার পরে ট্যাব চাপ দিতে হবে। সো ট্যাব প্রেস করলে আমরা তখন ওয়াই কোঅর্ডিনেটটা দেওয়ার অপশনটা পাবো। ওয়াই দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করলে এখন আবার দেখো আমাদের কাছে চাচ্ছে আপার রাইট কর্নারের কোঅর্ডিনেটটা কত হবে। তো ধরো আমি দিয়ে দিচ্ছি এখানে 1000 এক্স কোঅর্ডিনেট, তারপর ট্যাব প্রেস করে আমি ওয়াই কোঅর্ডিনেটও দিয়ে দিচ্ছি 1000। তাহলে এই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের লিমিট। আমি যেই ড্রয়িংটা করব এটা 0 0 থেকে লেফট কর্নারে এবং আপার রাইট কর্নারের কোঅর্ডিনেটটা থাকতেছে 1000/1000। আচ্ছা, এখন এই লিমিটটা আবার আমাদের ড্রয়িং এর সময় অন করে নিতে হবে। সো আমি যখন আবারও লিমিটটা লিখব, লিমিট লেখার পরে দেখো এই যে এখানে আমাদের যে একটা কমান্ড উইন্ডো আছে এখানে দেখো দুইটা অপশন আসছে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। সো আমরা যদি অন অপশনে ক্লিক করে দেই, এরপরে ধরো আমি জুম আউট করলাম, এই যে এটা হচ্ছে আমাদের 0 0। এখন আমি যদি এই 0 0-র বাইরে কোনো একটা কিছু আঁকতে চাই, দেখো আঁকতে পারতেছি না। আমি আঁকার ট্রাই করতেছি একটা সার্কেল, বাট আমি কোনোভাবেই সার্কেলটা আঁকতে পারতেছি না। কিন্তু যদি আমি কি করি, আমার লিমিটের মধ্যে এখন আবার আঁকার ট্রাই করি, দেখো আমি কিন্তু এখন ঠিকই আঁকতে পারতেছি।
সো আমি এখন আমার লিমিটের বাইরে কোনো ড্রয়িং করতে পারবো না, এবং শুধুমাত্র লিমিটের ভেতরেই ড্রয়িংগুলো এখন আমাকে করতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা এখানে আমাদের কিছু অপশন আছে, যেমন ধরো এখানে আমাদের যেই গ্রাফ পেপারের যে গ্রিডগুলো আছে, আমরা চাইলে এই গ্রিডগুলোকে অফ করে দিতে পারি, একদম হোয়াইট পেপার নিয়ে কাজ করতে পারি। সো এই একদম এখানে দেখো গ্রিড মোড নামে একটা অপশন আছে, এই অপশনটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে গ্রিড থাকবে, আবার এটাকে চাইলে আমরা অফও করে দিতে পারবো। এরপরের যে অপশনটা আছে এটার নাম হচ্ছে স্ন্যাপ মোড। তো স্ন্যাপ মোডে কি হয় সেটা আমরা একটু দেখি। স্ন্যাপ সেটিংসে গেলে দেখো এখানে আমাদের স্ন্যাপের বিভিন্ন স্পেসিংগুলো লেখা আছে। তো স্ন্যাপের স্পেসিংগুলো যদি আমরা এখানে একটু চেঞ্জ করি, যেমন এখানে 0.5 আছে, আমি দুটাকেই 10 করে দিলাম, তাহলে যেটা হবে যে আমি যখন কোনো একটা লাইন আঁকতে যাব তখন দেখো এটার 10 পর পর আসলে আমাকে একটা ইন্ডিকেশন দিবে যে হ্যাঁ এই পর্যন্ত আমাদের 10 হইছে। তো এই হচ্ছে আমাদের স্ন্যাপ মোডের কাজ, ও আমাকে 10 করে ইনক্রিজ দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্ন্যাপ মোডটার কাজ। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের খুবই ইম্পর্টেন্ট দুটো অপশন, একটার নাম হচ্ছে অর্থ মোড এবং আরেকটার নাম হচ্ছে পোলার মোড। তো অর্থ মোডটা আমরা ইউজ করি যখন আমরা মেইনলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করতে চাই, যে এই যে ধরো এইভাবে এক্স বরাবর কিছু, ওয়াই বরাবর কিছু দূর আসলাম, এরপরে আবার এক্স বরাবর আসলাম, এরপরে আবার ওয়াই বরাবর গেলাম, আবার এক্স বরাবর আসলাম, যদি এইভাবে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা মূলত অর্থটা ইউজ করি। আর যদি আমরা কি কি করতে চাই, আমরা রেডিয়ালি কাজ করতে চাই, ধরো এরকম অ্যাঙ্গেল নিয়ে নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি পোলার ভিউটা। এখন যদি তুমি অর্থ ইউজ করো তাহলে অটোমেটিক্যালি পোলার ভিউটা অফ হয়ে যাবে, আবার যদি পোলার ইউজ করো তাহলে অটোমেটিক্যালি অর্থ ভিউটা অফ হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে দেখো এইখানে আমাদের বাকি অপশনগুলো কি কি আছে। এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। তো অবজেক্ট স্ন্যাপটা দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি দেখি আমাদের এখানে কি কি আছে। এখানে কিছু জিনিসের টিক মার্ক দেওয়া আছে, কিছু জিনিসের টিক মার্ক দেওয়া নাই। যেমন ধরো মিড পয়েন্টে টিক মার্ক দেওয়া আছে, তো এইটা টিক মার্ক দেওয়া থাকার মানে হচ্ছে ধরো তুমি এখানে কোনো একটা লাইনের উপরে যদি যাও এবং সেটার মিড পয়েন্টটা যদি দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই স্ন্যাপের ওখানে মিড পয়েন্টটা সিলেক্ট করে রাখতে হবে, তা নাহলে তুমি আসলে মিড পয়েন্টটা দেখতে পারবা না। এখানে যদি আমি একটা লাইন আঁকি, হ্যাঁ, লাইন আঁকার পরে আমি কি করলাম, আমি এটার মিড পয়েন্টটা দেখতে চাচ্ছি। তো যেটা করব, আমি মিড পয়েন্টটা এখানে, আচ্ছা, তাহলে মিড পয়েন্টটা এখন আমি ধরো এই মিড পয়েন্ট থেকে একটা লাইন নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে গিয়ে আমার এই মিড পয়েন্ট অপশনটা অন করে রাখবো এবং তারপর একটা লাইন আঁকতে চাই। সো আমি মিড পয়েন্ট দিয়ে একটা লাইন আঁকতে চাই, তাহলে এইখানে গিয়ে আমি যদি এই লাইনটার উপরে আমার কার্সরটা নিয়ে যাই তাহলে আমি দেখতে পারবো যে এটা হচ্ছে এটার মিড মিড পয়েন্ট। সো মিড পয়েন্ট থেকে আমি ইজিলি একটা লাইন টেনে ফেলতে পারবো। সিমিলারলি আমি যদি চাই এটার এন্ড পয়েন্ট থেকে কোনো একটা লাইন টানতে, তাহলে আমি এন্ড পয়েন্ট থেকেও কিন্তু লাইন টানতে পারবো। তো এখানে এরকম আরো অনেকগুলো অপশন আছে। সো তুমি যদি নির্দিষ্ট কোনো পয়েন্ট ইউজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে সেই পয়েন্টটাকে সিলেক্ট করে রাখতে হবে। যেমন ধরো তুমি চাও এই সার্কেলের কোয়াড্রেন্টে কিছু একটা আঁকতে, কোয়াড্রেন্ট বলতে বোঝাচ্ছে এই যে এই চারটা পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা এবং এখানে আরেকটা। সো এই চারটা পয়েন্ট থেকে তুমি যদি কোনো কিছু আঁকতে চাও তাহলে তোমাকে ওই কোয়াড্রেন্ট অপশনটা অন করে নিতে হবে। আচ্ছা, এইখানে মোটামুটি আসলে আমাদের এই কয়েকটা অপশনই, এটা ছাড়া আমাদের আরেকটা অপশন খুবই দরকার হয়, সেটা হচ্ছে এই যে তুমি এইখানে দেখো তিনটা লাইন দেয়া আছে পরপর, এই তিনটা লাইনের এখানে গিয়ে দেখো এই জায়গায় একটা অপশন আছে, সেটা হচ্ছে ডাইনামিক ইনপুট। তো এই ডাইনামিক ইনপুটটা আমরা সবসময় অন রেখে কাজ করি। এই ডাইনামিক ইনপুট অন রেখে কাজ করলে আমরা ইজিলি এখানে ডাইমেনশনিংগুলো দিয়ে দিতে পারি, যে আমরা আসলে কত ডিস্টেন্সে কোন লাইনটা আঁকতে চাচ্ছি এগুলো এখানে সরাসরি ইনপুট হিসেবে দিয়ে দিতে পারি। সো আমরা সবসময় ড্রয়িং করার সময় আমাদের এই ডাইনামিক ইনপুট অপশনটা অন রাখবো। তো আমি সবগুলো জিনিস ডিলিট করে দিচ্ছি। এখন আমি উপরের এই মেইন রিবনগুলোতে আসি, এগুলোর কোনটার কি কাজ। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লেখা যে এইগুলো দিয়ে আমরা আসলে ড্র করব।
তো ড্র এর জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন ধরো লাইন আছে। সো লাইন মানে হচ্ছে লাইন, লাইন টানবো আমরা এখানে। তো এখান থেকে আমরা সোজা করে বাঁকা করে যেভাবে হোক আমাদের লাইনগুলো টানতে চাই সেভাবেই টানতে পারবো। তো এখানে আমাদের যে অপশনই অন থাকুক না কেন, অর্থ মোড কিংবা পোলার মোড, আমরা আসলে চাইলে যে কোনো ধরনের লাইনে আঁকতে পারবো। যেমন ধরো আমি এখন অর্থ মোডটা অন করে রাখছি, এখন আমি চাই আমি এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা 10 ইউনিটের একটা লাইন আঁকবো। তাহলে আমি যেটা করব, এখানে প্রথমে প্রথম পয়েন্টটা নিব, এরপরে লিখে দিব এখানে 10 দেওয়ার পরে আমি আর এন্টার দিব না, বরং আমি দিব ট্যাব। যদি ট্যাব দেই তাহলে দেখো আমার এখানে অ্যাঙ্গেলটা কত হবে সেটা দেওয়ার জন্য একটা অপশন আসছে। সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 30, এরপর আমি এন্টারে প্রেস করতেছি। তাহলে দেখো, আচ্ছা এরপরে আমি এসকেপ দিব, মানে আমার কাজ শেষ। তো আমি লাইন কমান্ডটা থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করব। এসকেপ প্রেস করলে আমি এখান থেকে বের হয়ে যাব। দেখো এই যে আমাদের যেটা চাচ্ছিলাম যে 10 ইউনিটের একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন, সেটা কিন্তু এখানে আঁকা হয়ে গেছে। তো যদি তুমি এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের লাইন আঁকতে চাও তাহলে তোমাকে প্রথমে লেন্থটা এন্টার দিতে হবে এবং তারপরে ট্যাব প্রেস করে অ্যাঙ্গেলটাও ইনপুট দিতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পলি লাইন। সো তুমি এখান থেকে যদি একাধিক লাইন পরপর আঁকতে চাও সেটার জন্য আমরা পলি লাইন কমান্ডটা ইউজ করি। তো পলি লাইন দিয়ে তোমরা আসলে বিভিন্ন ধরনের লাইন আঁকতে পারবা। এরপর আছে আমাদের সার্কেল। দেখো সার্কেল আঁকার জন্য আসলে বিভিন্ন ধরনের কমান্ড ইউজ করা যায়। যেমন ধরো যদি আমরা প্রথমটা দেখি, সেন্টার স্পেসিফাই করে দিলাম আমরা, এরপরে চাচ্ছে আমাদের কাছে রেডিয়াসটা কত, ধরো আমরা এন্টার দিলাম 5, তাহলে আমাদের একটা সার্কেল আঁকা হয়ে গেল। এখন ধরো তুমি এটা চাও না, তুমি চাও সেন্টার এবং ডায়ামিটার দিতে, হ্যাঁ তুমি চাইলে সেটাও আঁকতে পারবা। এটা ছাড়াও আছে তুমি যে কোনো দুইটা পয়েন্ট স্পেসিফাই করে দিতেছো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট অপশন আছে, সেটা হচ্ছে ট্যান ট্যান রেডিয়াস। তাহলে এই ট্যান ট্যান রেডিয়াসটা আসলে কি? ট্যান ট্যান রেডিয়াসটা বোঝার জন্য আমরা একটু এটা এঁকে দেখি। সো এখানে দেখো, অটোক্যাডের একটা সুবিধা হচ্ছে ও তোমাকে আসলে সব সময় বলে দিতেছে যে তোমার আসলে কখন কি ইনপুট দিতে হবে। আমরা একটু পরে দেখি ও কি বলতে চাচ্ছে। আমাদের বলতেছে যে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। তার মানে আমরা বলতেছি কি, ট্যান ট্যান রেডিয়াস মানে হচ্ছে আমরা যে কোনো দুইটা লাইন নিব এবং সেই দুইটা লাইনের ট্যানজেন্টে আসলে আমরা একটা সার্কেল ড্র করব। তো আমি ধরলাম যে আমার প্রথম যেই লাইনটা আমি ট্যানজেন্ট বানাইতে চাই সেটা হচ্ছে এই লাইনটা, সেটা আমি সিলেক্ট করে দিলাম। আর এরপরে দেখো স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্ট। তাহলে আমরা ফার্স্ট ট্যানজেন্ট অলরেডি স্পেসিফাই করে দিছি, আমি ধরো বললাম যে এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যানজেন্ট। এরপরে কি চাচ্ছে দেখো, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। তো আমি ধরো দিয়ে দিলাম 50, এরপরে আমি এন্টার প্রেস করলাম। আচ্ছা দেখো এখানে বিশাল বড় একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। তো আসলে দেখে মনে হচ্ছে যে আমি চাইলাম ট্যানজেন্ট, কিন্তু এটা দেখতে তো ট্যানজেন্টের মতো লাগতেছে না। আসলে এটা ট্যানজেন্ট হইছে। যদি আমরা কি করি, আমাদের এই যে লাইনটা আছে এইটাকে একটু এই বরাবর এক্সটেন্ড করে দেই, এটার এটা যেই বরাবর যাচ্ছিল ওই বরাবর যদি এটাকে এক্সটেন্ড করে দেই তাহলে তোমরা দেখতে পারবা যে এটা আসলে আলটিমেটলি গিয়ে এটার সাথে, এই সার্কেলটার সাথে ট্যানজেন্ট হয়ে গিয়েছে। আবার এই যে ফার্স্ট যে লাইনটাকে আমি ট্যানজেন্ট করছিলাম এটাকেও যদি আমি একটু এক্সটেন্ড করে দেই তাহলে দেখবো আলটিমেটলি এটাও গিয়ে আসলে আমাদের সার্কেলটার সাথে ট্যানজেন্ট হচ্ছে। তাহলে আমরা যেই কমান্ডটা দিয়েছিলাম যে আমাদের প্রথম আমরা যে দুইটা লাইন দিয়েছি এটা দুইটার সাথেই আমাদের সার্কেলটাকে ট্যানজেন্ট করতে হবে, এটা কিন্তু তাই হয়েছে। ওকে, তো এই ট্যান ট্যান যেই সার্কেল রেডিয়াস, এই অপশনটা আসলে আমাদের অনেক ইউজ করতে হয়, এই জন্য এটা এভাবে দেখানো হলো। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আর্ক আঁকতে পারি, মানে বৃত্তচাপ। তো এটার জন্য আমাদের অনেক ধরনের অপশন আছে, আমরা বিভিন্নভাবে এটা করতে পারি। যেমন ধরো আমরা চাইলে স্টার্ট, সেন্টার এবং এন্ড এই অপশনটা ইউজ করতে পারি। তাহলে আমরা ধরো এখানে বললাম যে আমাদের স্টার্টটা হবে এখানে, তারপরে আমাদের দেখো চাচ্ছে কি সেন্টার পয়েন্ট কোথায় হবে, ধরো আমি বলে দিলাম সেন্টার পয়েন্ট হবে এখানে। এরপরে আমাদের কাছে চাচ্ছে হচ্ছে এন্ড পয়েন্টটা কোথায় হবে। তাহলে আমি যদি বলে দিই এন্ড পয়েন্টটা হবে এখানে, তাহলেও আমাকে একটা 3 পয়েন্ট আর্ক দিয়ে দিবে। তো এখানে এই 3 পয়েন্ট আর্ক আঁকার জন্য আরো অনেক ধরনের অপশন আছে, তোমাদের সুবিধা মতো তোমাদের যখন যেই অপশন ইউজ করতে হবে তখন তোমরা সেই অপশন ইউজ করে আর্কটা আঁকতে পারবা। তো যেমন ধরো আমি এখানে জাস্ট আর্কের যে 3টা পয়েন্ট আছে ওই 3টা পয়েন্ট স্পেসিফাই, একটা আর্কের উপরে ধরো আমার 3টা পয়েন্ট জানা আছে, আমি ওই 3টা পয়েন্ট স্পেসিফাই করে দিলেও ও আমাকে সে আর্কটা দিয়ে দিবে। এটার জন্য আমার সেন্টার ডিফাইন করতে হবে না, ও অটোমেটিক্যালি সেন্টারটা নিয়ে নিবে।
এরপর এখানে আছে দেখো কি রেক্ট্যাঙ্গেল এবং পলিগন। সো রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য আমরা যেটা করব, দেখো কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। সো আমাদের প্রথম কর্নার পয়েন্টটা কোথায় থাকবে এটা আমাদের বলে দিতে হবে। ধরো এখানে যেমন দেখাচ্ছে, আমি যেটা দেখাচ্ছে ওটাই রেখে দিতেছি। তো এটাই থাকলো। আর আরেকটা কর্নার পয়েন্ট কোথায় সেটা এখন তোমাকে দেখাইতে হবে। সো তুমি আরেকটা কর্নার পয়েন্ট কোথাও সিলেক্ট করে দিলেই ও তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিবে। তো রেক্ট্যাঙ্গেলের পাশাপাশি তুমি চাইলে আসলে পলিগন আঁকতে পারো, মানে পঞ্চভুজ, ষড়ভুজ যেটা আঁকতে চাও। যেমন ধরো এখানে চাচ্ছে যে এন্টার নাম্বার অফ সাইডস, তো আমি বলে দিলাম 6 দিয়ে এন্টার করলে আমাদের বলতেছে যে পলিগনের সেন্টারটা কোথায় হবে, তো আমি বলে দিলাম যে সেন্টারটা এখানে। এবং তারপরে আবার আরো একটা অপশন দিতে বলতেছে যে এটা কি সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড হবে নাকি সার্কামস্ক্রাইবড হবে, তার মানে এটা বৃত্তের ভেতরে থাকবে নাকি বাইরে থাকবে, আমি যে সেন্টারটা বলে দিছি সেটার ভিতরে নাকি বাইরে। তো আমি ইনস্ক্রাইবড ইন সার্কেল দিয়ে দিচ্ছি এবং এরপরে বলতেছে যে যেই সার্কেলটার ভিতরে থাকবে সেইটার রেডিয়াসটা কত হবে, তো আমি 20 দিয়ে দিচ্ছি। তাহলে এই দেখো আমরা একটা কি পেয়ে গেছি, ষড়ভুজ পেয়ে গেছি, এবং এটা কিন্তু আমাদের যে একটা বৃত্ত আছে সেটার ভিতরেই হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মেইন অপশনগুলো। এখান থেকে আমরা বিভিন্ন অবজেক্ট এখন ইউজ করে করে আসলে বিভিন্ন সময় আমাদের ড্রয়িংগুলো করব। এরপর হচ্ছে আমরা ড্রয়িং করার পরে আমাদের অনেক সময় ড্রয়িংগুলোকে মডিফাই করার দরকার হবে। সো বিভিন্ন ধরনের মডিফিকেশনের টুলস আমরা ইউজ করব। তো আমরা দেখি এখানে কি কি অপশন আছে। যেমন ধরো আমি এখানে একটা প্রথমেই রেক্ট্যাঙ্গেল যদি এঁকে নেই, রেক্ট্যাঙ্গেল যদি আমরা এখানে একটা এঁকে নেই প্রথমে, ধরো এটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেলের এখানে প্রথমে আমরা ধরো এই রেক্ট্যাঙ্গেলটাকে মুভ করতে চাই, তো আমি প্রথমে মুভ অপশনটা সিলেক্ট করলাম। এটাও সিলেক্ট করার পরে দেখো আমাকে বলতেছে সিলেক্ট অবজেক্টস, তো আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট অবজেক্টস দিলে এন্টার দেওয়ার পরে আমার এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখো আমাকে বলতেছে যে আমার বেস পয়েন্ট কোনটা হবে। বেস পয়েন্ট মানে হচ্ছে ঠিক কোন পয়েন্টটা ধরে আমি আসলে এটাকে টান দিয়ে সরাবো। তো আমি বলে দিলাম যে এই যে এই কর্নারের যে পয়েন্টটা আছে এইটাই হচ্ছে আমার বেস পয়েন্ট, এটা ধরে আমি সরাবো। তাহলে দেখো এই যে এই পয়েন্টটা ধরে আমি বিভিন্ন দিকে টান দিলে এটা আসলে মুভ করতে পারবো আমি খুব সহজেই। সো আমি ধরো এখানে কোথাও একটা এটাকে মুভ করলাম, খুব ইজি। এরপরে ধরো আমি এটাকে কপি করতে চাই, এরকম আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। এরপরেও আবার দেখো আমার কাছে চাচ্ছে যে আমার বেস পয়েন্ট আসলে কোনটা, সো আমি বেস পয়েন্টটা ধরো এটা সিলেক্ট করে এখানেও এটাকে টেনে যে কোনো দিকে নিয়ে আরেকটা কপি করে ফেলতে পারি, একাধিক কপি করতে পারি, এটা আসলে আমার ইচ্ছা আমি কয়টা কপি চাই। সো এইভাবে আমি এই কাজটা করতে পারি। ওকে, তো যে কোনো কমান্ড থেকে বের হওয়ার জন্য আমরা আমাদের কিবোর্ডে যে এসকেপ কিটা আছে এই এসকেপ কিটা ইউজ করব। এই এসকেপ কিটাতে প্রেস করলে আমাদের কমান্ডটা থেকে আমরা ইজিলি বের হয়ে যাব। ওকে, এরপর দেখো এখানে একটা কমান্ড আছে রোটেট। তো রোটেট মানেই বুঝতেছো যে আসলে এটা আসলে কোনো একটা অবজেক্টকে রোটেট করতে পারবে। আমরা ধরে যদি একটু রোটেট করতে চাই, আবার এটাকে বেস পয়েন্ট দিলাম, দেখো এটা এই বেস পয়েন্টের সাপেক্ষে বিভিন্ন দিকে রোটেট হচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে এখানে কত অ্যাঙ্গেলে রোটেট করতে পারি এটা স্পেসিফাই করে দিতে পারি। ধরো আমি এন্টার দিলাম 45 ডিগ্রি, সো আমাদের এই অবজেক্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। তারপর আরো অনেক অপশন আছে, যেমন ধরো আমরা চাইলে কোনো একটা অবজেক্টকে মিরর করতে পারি। ধরো আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে আমি মিরর করব, তো এর জন্য প্রথমে আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমাকে বলতে হবে কি যে আমি আসলে কিসের সাপেক্ষে মিরর করতে চাই। ধরো আমি এই লাইনটার সাপেক্ষেই আসলে মিরর করতে চাই। সো আমি যদি এই দুইটা লাইনকে সিলেক্ট করে দেই, আচ্ছা আমি এই ড্রয়িংটা একটু ক্লিয়ার করি তাহলে আর একটু ভালোভাবে বোঝা যাবে। সো আমি সবগুলোকে ধরে দিলাম ডিলিট করে। ওকে, তাহলে এখন দেখো ধরো আমি এই অবজেক্টটাকে হচ্ছে মিরর করতে যাচ্ছি, তার আগে আমি এখানে ধরো একটা লাইন এঁকে নেই। সো এই হচ্ছে আমার একটা লাইন, এই লাইনের সাপেক্ষে আমি এই অবজেক্টটাকে মিরর করতে চাই। তাহলে সেটার জন্য কি করব, আমি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর মিরর অপশনে গিয়ে দেখো কি চাচ্ছে যে আমাদের যে মিরর লাইনটা আছে এটার একটা পয়েন্ট সিলেক্ট করে দিতে বলতেছে, যে এই পয়েন্ট, এবং তারপরে আবার আরেকটা পয়েন্ট সিলেক্ট করে দিতে বলতেছে, মানে এই লাইনটা ডিফাইন করার জন্য আমাদের দুইটা পয়েন্ট দরকার। সো আমাদের কাছে দুইটা পয়েন্ট চাচ্ছে। সো এই দুইটা পয়েন্ট যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে দেখো আমাদের এই লাইনের সাপেক্ষে এই রেক্টেঙ্গেলটা কিন্তু অলরেডি মিরর হয়ে গেছে।
আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে স্কেল। তাহলে এই স্কেল অপশনটার জন্য আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, তো স্কেল মানে হচ্ছে আমি আমার যে অবজেক্টটা আছে এটাকে হয় বড় করব অথবা ছোট করব। তাহলে এই হচ্ছে আমাদের অবজেক্টটা সিলেক্ট করার পরে আমি কি করলাম, আচ্ছা এটা স্কেল করব আমি। সো সিলেক্ট অবজেক্ট, এন্টার। তো ধরো আমি এটাকে বেস পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখন দেখো আমার কাছে কি চাচ্ছে, স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, মানে আমি এটাকে কয় গুণ করব। ধরো আমি লিখলাম 0.5। তাহলে যেটা হবে আগে যা ছিল সেটার তুলনায় এখন হাফ হয়ে যাবে। সো এটাই হচ্ছে স্কেলিং। তুমি চাইলে এটাকে বড় করতে পারো, ছোট করতে পারো, দ্বিগুণ করতে পারো, অর্ধেক করতে পারো। এরপর আছে দেখো আমাদের ট্রিম, ফিলেট। সো আমরা যদি একটু ফিলেটটা দেখি, ফিলেট কমান্ডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ফিলেট অপশনটাতে দেখো আমাদের কাছে কি চাচ্ছে। তো ফিলেট আমাদের প্রথমে চাচ্ছে ফার্স্ট অবজেক্ট, তো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম। এরপর দেখো আবার বলতেছে সেকেন্ড অবজেক্ট, তো আমরা এই সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করলাম। দেখো আমাদের কি বলতেছে, ইনভ্যালিড। ইনভ্যালিড বলতেছে কেন, আমরা এখানে কোনো রেডিয়াস এখনো দেই নাই। তো ওর মধ্যে একটা বিল্ট ইন রেডিয়াস দেয়া ছিল, সেই রেডিয়াসটা হয়তো আমাদের এখানের যে স্কেলটা আছে, ধরো এই রেক্টেঙ্গেলটা যতটুকু আছে এটার চেয়ে আসলে বড় ছিল। সো একটা ফিলেট তো অবশ্যই এই পুরো অবজেক্টের চেয়ে বড় হইতে পারে না। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা চলো একটু দেখে নেই যে আমাদের আসলে এটা কতটুক। ডাইমেনশন দিয়ে আমরা আসলে এটা দেখে নিতে পারি। আচ্ছা, আচ্ছা চলো আমরা ফিলেটটা একটু ট্রাই করি। তো ফিলেট ট্রাই করার জন্য দেখো এখানে যখন আমরা ফিলেটটা সিলেক্ট করেছি তখন আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে, আনডু, পলিলাইন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল। তো আমরা যদি একটু রেডিয়াসটায় সিলেক্ট করে ধরো দিয়ে দিই হচ্ছে 2, রেডিয়াসটা আমরা 2 সিলেক্ট করে দিলাম। এরপর আমরা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করলাম, এইটা এবং এইটা। এখন ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা আমরা একটু বড় করে একটা রেক্টেঙ্গেল আঁকি। আচ্ছা, অটোকেড সফটওয়্যারটা আসলে অনেক সময় একটু সমস্যা করে। অনেক সময় অনেক লাইন ড্র হলে দেখা যায় না, এটা একটা সমস্যা আছে এই সফটওয়্যারটার। যেমন ধরো এখানে আমার রেক্ট্যাঙ্গেল বারবার সিলেক্ট করার পরেও কোনো কারণে ড্র হচ্ছে না। তো আমি একটু লিমিটটা চেক করি, লিমিটটা চেক করে লিমিটটা অফ করে দিচ্ছি। এখন দেখি ড্র হয় কিনা। সো ওকে, এখন ড্র হয়েছে। তো এখন আমরা একটু ট্রাই করি আমাদের ফিলেট অপশনটা আবারও। তো ফিলেটে গিয়ে আমরা প্রথমে রেডিয়াসটা সিলেক্ট করে দিই ধরো 10। দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এইটা এবং এইটা, এই দুটো যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে দেখো আসলে আমাদের ফিলেটটা হইছে, কিন্তু যেহেতু আমরা ড্রয়িংটা একটু বড় স্কেলে করছি তাই রেডিয়াসটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফিলেটের রেডিয়াসটা একটু বড় করে দিতে পারি। তাহলে ফিলেটটা সিলেক্ট করে আমরা আবারও রেডিয়াসটা দিয়ে নিচ্ছি। তো রেডিয়াসটা আমরা ধরো এবার দিচ্ছি 100, দেখি কি হয়। তো রেডিয়াস দেওয়ার পরে আমরা দুইটা অবজেক্ট সিলেক্ট করে দিব। এই যে দেখো এখানে আমাদের ফিলেটটা হয়ে গেছে, কিন্তু একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা, আমাদের ফিলেট হওয়ার পরেও কর্নারটা কিন্তু মোছে নাই, কর্নারটাও আছে আবার একটা ফিলেটও হয়েছে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখন ফিলেটটা করব, দেখো ফিলেটটা সিলেক্ট করার পর এখানে একটা অপশন থাকে সেটা হচ্ছে ট্রিম। আমরা কি ট্রিম করতে চাই নাকি ট্রিম করতে চাই না। তাহলে আমরা যদি ট্রিম অপশনটা সিলেক্ট করি, এরপরে রেডিয়াস যেভাবে ছিল সেভাবে দেই এবং
এই অবজেক্ট এবং এই অবজেক্ট দুটো সিলেক্ট করে দেই। দেখো এখন কিন্তু ফিলেট হয়েছে, পাশাপাশি আমাদের যে কর্নারটা ছিল ওটা ট্রিম হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফিলেট অপশনটা। তোমরা এখানে যে চ্যামফার অপশনটা আছে এটা একটু নিজেরা প্র্যাকটিস করবা। সো ফিলেটটা আমি দেখিয়ে দিলাম, একদম সিমিলারলি চ্যামফার অপশনটাও তোমরা ইউজ করে নিজেরা দেখবা যে আসলে এই চ্যামফার অপশনের মধ্যে কি কি কাজ করা যায়। ওকে, আচ্ছা, এরপর চলো আমরা পরের অপশনগুলো দেখি। তো এখানে কি আছে দেখো, এখানে আছে অ্যারে। তাহলে অ্যারে বলতে কি বোঝায়? অ্যারে বলতে বোঝায় যে আমরা একই সিকোয়েন্সের মাল্টিপল জিনিসপত্র যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা আসলে অ্যারে ইউজ করি। তো প্রথমে এখানে আছে দেখো রেক্টেঙ্গুলার অ্যারে। তো রেক্টেঙ্গুলার অ্যারে আমরা কিভাবে ইউজ করব? ধরো প্রথমে আমরা একটা সার্কেল এঁকে নিই কোথাও। সো সার্কেল আঁকার জন্য আমরা ধরো সেন্টার এবং রেডিয়াস নিলাম, এরপরে এখানে একটা সার্কেল এঁকে নিলাম। ওকে, এরপরে আমরা এই সার্কেলটাকে যদি অ্যারে করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই সার্কেলটা সিলেক্ট করে এন্টার দিলাম। এখন দেখো এখানে আমাদের অনেক অপশন চলে আসছে, যে আমি চাইলে এইদিকে নিতে পারি নাকি এইদিকে নিতে পারি, এবং এইখানে সব অপশনগুলো এখানে দেখাচ্ছে যে আমরা আসলে ধরো কয়টা কলাম চাই। তো এখানে কলাম আছে 4টা, দেখো এই যে 1টা 2টা 3টা 4টা। সো তুমি যদি 4টা অপশন 4টা কলাম চাও তাহলে এটাই রাখবা। ধরো রো কয়টা চাও তুমি, ধরো তুমি চাও হচ্ছে আসলে একটা রো, শুধু একটা রো হবে এই, তাহলে এটা কি করবা, তুমি এখানে এন্টার দিবা। তাহলে দেখো এখানে কিন্তু একটা রো চলে আসছে। এরপরে আরো অনেকগুলো অপশন আছে, যে এখানে তুমি কোন বরাবর রাখতে চাচ্ছ। ধরো তুমি ডিরেকশনটা চাইলে চেঞ্জ করে দিতে পারো, এই যে ধরো আমি এইদিকে নিয়ে আসলাম, তো এদিকে চলে আসলো। তারপরে আবার ধরো এদিকে নিয়ে আসলাম, সো এদিকে চলে আসলো। এটা জাস্ট মাউস দিয়ে টান দিয়ে আমি নিয়ে আসতেছি, তো যেদিকে আনতে চাই সেদিকেই কিন্তু চলে আসতেছে এটা। সো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দিকে নিতে পারবা এর এটা। তো এটাই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার এরে। তো সিমিলারলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরো আমরা এখানে একটা যদি বড় সার্কেল এঁকে নেই এবং সেই সার্কেলের উপরে আবার একটা ছোট্ট সার্কেল আঁকি। এখন আমি এই সার্কেলটাকে এই টোটাল সার্কেলের উপর একটা অ্যারে করতে চাই। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আবারও এই ধরো এই ছোট্ট একটা যে সার্কেলটা আছে এটা সিলেক্ট করে অ্যারেতে যাব। আচ্ছা দেখো এটা কিন্তু আবারও রেক্টেঙ্গুলার অ্যারে হয়ে গেছে, তো আমরা কিন্তু আসলে এটা চাই না। তাহলে আমরা যেটা চাই সেটাতে যাব। সো আমি এসকেপ করে নিচ্ছি এবং কন্ট্রোল জেড দিলে আসলে আমাদের আগের কমান্ডটা আন্ডু হয়ে যাবে। তো আমরা যেটা করতে চাই, আমরা আবারও এই সার্কেলটা সিলেক্ট করে নিয়ে পোলার অ্যারেতে যাব। তাহলে পোলার অ্যারে বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের সার্কেলটা এখন সার্কুলার ওয়েতে অ্যারে হবে। তো দেখো একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেই সার্কুলার অ্যারে হবে সেটার সেন্টার পয়েন্টটা কি হবে। তো আমি এটাকে সেন্টার পয়েন্ট করে দিচ্ছি। তো বাই ডিফল্ট এখানে দেখো আমাদের 6টা অ্যারে হয়েছে। আমি চাইলে কিন্তু এই সংখ্যাটা কমাইতে বাড়াইতে পারি, যেমন ধরো আমি এখানে 6-এর বদলে দিয়ে দিলাম 60। ঠিক আছে, তো 60 দিলে কি হলো দেখো, এরকম একটা জিনিস তৈরি হয়ে গেল। তারপর ধরো আবার এখানে আমরা ফিল দিয়ে রাখছি 360, আমি এটা চাই না, ধরো আমি চাই 300 পর্যন্ত ফিল হোক অ্যাঙ্গেল, পুরো 360 ডিগ্রি না হয়ে 300, তো এটা 300 হবে। তো এরকম ভাবে আমরা আসলে অপশনগুলো চেঞ্জ করে করে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করতে পারি। তো আরো অ্যাডভান্স অ্যারে এখানে আছে, দেখো পাথ অ্যারে আছে। তো পাথ অ্যারেটা কি, ধরো আমি যদি এখানে একটা আর্ক আঁকি, সো এই যে একটা আর্ক আঁকলাম, একে এখানে ধরো একটা সার্কেল আঁকলাম। এখন আমি এই সার্কেলটাকে অ্যারে করতে চাই এবং আমি পাথ অ্যারে করব। তো আমি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। অবজেক্ট সিলেক্ট করার পরে এখন আমার আবার পাথ কার্ভটাও সিলেক্ট করতে হবে। তো দেখো এখন আমাদের এই পাথ বরাবর আসলে অ্যারেটা হবে। তো এভাবে আসলে আমরা বিভিন্ন ধরনের অ্যারেগুলো ইউজ করব। তো অ্যারে অপশনটা হলো, এরপর আমরা দেখব হচ্ছে অফসেট। আচ্ছা, তো অফসেট অপশনটা আমরা একটু ভালোভাবে দেখি। তো আমি আবার এগুলো সব ডিলিট করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যারে অপশনটা দেখার জন্য সরি, আমাদের যেই অফসেট অপশনটা আছে এটা আমরা দেখার জন্য ধরো আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিই। তো এই হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল এবং এটা আমি সিলেক্ট করে বলে দিচ্ছি অফসেট। তো অফসেটের জন্য আমাদের বলতেছে যে আমরা ডিস্টেন্সটা কত চাই, অফসেট ডিস্টেন্স। তো আমি ধরো দিয়ে দিচ্ছি হচ্ছে 20। ওকে, এন্টার দিচ্ছি। এখন বলতেছে 20 কোন দিকে আমি হচ্ছে এটা করব। ওকে, সো আমি এদিকে করলাম। অফসেটটা দেখা যাচ্ছে না কারণ অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু আবারও একটু বড় করে অফসেটটা করি। তো আমি আবারও এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে
20 জায়গায় আমি দিয়ে দিচ্ছি 100। চলো দেখি হয় কিনা। তো কোন অবজেক্টটা অফসেট করতে হবে? দেখো আমি কিন্তু চাইলে বাইরেও অফসেট করতে পারি। যদি আমি আমার কার্সরটাকে বাইরে নিয়ে যাই সেক্ষেত্রে বাইরে অফসেট হবে, যদি আমি ভিতরে নিয়ে আসি সেক্ষেত্রে ভিতরে অফসেট হবে। আমি আরেকটু যদি বাড়ায় দিই অফসেট ডিসটেন্সটা, দেখো। সো এখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা ছিল আমার প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেল এবং এটার ভিতরে আমি একটা অফসেট রেক্ট্যাঙ্গেল পেয়ে গেছি। এখন তুমি যদি চাও কোনো কারণে যে তুমি আসলে এই পুরা রেক্ট্যাঙ্গেলটাকে অফসেট করবা না, বরং তুমি শুধু একটা ধরো একটা যে কোনো একটা লাইনকে অফসেট করবা। তো এখন কিন্তু এই পুরা রেক্ট্যাঙ্গেলটা একটা অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়ে আছে। তো তুমি যদি এইটাকে শুধু লাইনটাকে অফসেট করতে চাও সেক্ষেত্রে তোমাকে এই পুরা জিনিসটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো এক্সপ্যান্ড করার জন্য দেখো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সপ্লোড। তো এই এক্সপ্লোড অপশনটা দিয়ে আমরা যদি এখানে অবজেক্টটাকে সিলেক্ট করে নেই এবং তারপর এন্টার চাপি, সেক্ষেত্রে এখন দেখো এই প্রত্যেকটা লাইন আসলে আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। যেমন ধরো এটা একটা লাইন, এটা আরেকটা লাইন, কিন্তু দেখো এই রেক্টেঙ্গুলাকে যে রেক্টেঙ্গেলগুলো যেহেতু আমরা এখনো এক্সপ্লোড করি নাই, এগুলো কিন্তু পুরাটা একসাথে সিলেক্ট হচ্ছে। তো এক্সপ্লোড করে নিলে আমরা প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবো। তো এখন যদি আমি চাই যে শুধু এই লাইনটাকে আমি অফসেট করব, সেক্ষেত্রে আমি এখন ইজিলি অফসেট করতে পারবো। সো এখন যদি আমি এই অফসেট অপশনে গিয়ে এই লাইনটাকে সিলেক্ট করি, আচ্ছা দেখো আমাদের কাছে অফসেট ডিসটেন্স চাচ্ছে। সো আমি দিয়ে দিলাম 1000, এন্টার। কোন অবজেক্টটা? এই অবজেক্টটা। সো এই যে দেখো এখন শুধুমাত্র এই লাইনটা অফসেট হয়ে গেল। তো এরকম আমরা যদি চাই আমরা শুধুমাত্র একটা লাইনকে অফসেট করব, তখন আমাদের পুরো অবজেক্টটাকে এক্সপ্লোড করে নিতে হবে। আচ্ছা, এক্সপ্লোড কমান্ডটা এখানে আছে, আবার এখান থেকেও চাইলে তোমরা এটাকে ইউজ করতে পারো এই কমান্ড উইন্ডোতে এসে। সো এখানে যদি তুমি লেখো যে এক্সপ্লোড, তাহলে এই যে এখানে চলে আসবে এই যে এক্সপ্লোড অপশনটা। তো এখন তুমি ইউজ করতে পারবা। সো এখানে আসলে তুমি সবগুলো অপশন লিখেই ইউজ করতে পারো। তুমি যদি চাও সবকিছু এখানে লিখে লিখে ইউজ করতে পারো। যেমন ধরো তুমি একটা লাইন আঁকতে চাও, তাহলে এখানে লাইন টাইপ করলে তোমার লাইন চলে আসবে, এরপর তুমি এখান থেকে লাইন আঁকতে পারবা। তো এটাই সুবিধা, তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারো অথবা যে কোনো জায়গায় লিখে নিয়ে এই যে দেখো লাইনের অপশন চলে আসছে। সো তুমি এখান থেকেও লাইন আঁকতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের ড্রয়িং এবং ড্রয়িং এর মডিফিকেশনের জন্য বিভিন্ন অপশন। আর এদিকে দেখো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করা যায়, লেয়ার বাই লেয়ার। তো আমরা জানি আমরা ড্রয়িং এ বিভিন্ন ধরনের লাইন ইউজ করি, যেমন অবজেক্ট লাইন, হিডেন লাইন, সেন্টার লাইন, এই ধরনের বিভিন্ন ধরনের লাইন আছে এবং এক এক লাইনের প্রপার্টিজ আলাদা আলাদা হয়। তো যখন তুমি ধরো বিশাল কোনো একটা ড্রয়িং করতেছো, ধরো তুমি কোনো একটা বাড়ির ডিজাইন করতেছো, তো সেই ড্রয়িংটা করার জন্য তোমার অনেক ধরনের অবজেক্ট দরকার হয় এবং অনেক ধরনের লাইনের দরকার হয়। তো সেই লাইনগুলোকে ইজিলি ইউজ করার জন্য আমরা আসলে এখান থেকে লেয়ার ইউজ করতে পারি। তো লেয়ারটা ইউজ করলে যেটা হবে, দেখো এই লেয়ার প্রপার্টিতে ক্লিক করলে এখানে আমাদের এরকম একটা ছোট্ট উইন্ডো পপ আপ করবে। তো সেখান থেকে আমরা চাইলে একটা নিউ লেয়ার নিতে পারি। নিউ লেয়ার নিয়ে দেখো এখানে কি আছে, আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি, এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে, তারপরে কালার আছে, লাইনের ওয়েট আছে। আমি চাইলে এটা আলাদা করে নিতে পারি। যেমন ধরো আমি বললাম যে এখানে আমার থাকবে হচ্ছে হিডেন লাইন। সো আমি এটা লেয়ারটার নাম দিয়ে দিলাম হিডেন। দেওয়ার পর আমি এখানে লাইন টাইপে যাব। লাইন টাইপে গিয়ে যদি ক্লিক করি, তারপর দেখো এরকম আরেকটা উইন্ডো পপ আপ করবে এবং সেখান থেকে লোড দিয়ে আমি যদি একটু নিচের দিকে যাই, সো একটু নিচের দিকে গেলে দেখো আমাদের এখানে হিডেন লাইনের জন্য বেশ কয়েকটা অপশন চলে আসবে। তো ধরো আমি এখান থেকে হিডেন লাইনের জন্য কোনো একটা সিলেক্ট করে ওকে করে দিলাম এবং তারপর আবারও ওকে করে দিলাম। তাহলে আচ্ছা, সিলেক্ট করি নাই আমি, আসলে কন্টিনিউয়াস সিলেক্ট করা ছিল। হ্যাঁ, হিডেন সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে দেখো এখন এটা লাইন টাইপটা হয়ে গেল হিডেন। ওকে, এখন যখন আমি কোনো একটা কাজ করব, ধরো আমি এখানে একটা ড্রয়িং করতেছি। তো আমি প্রথমে একটা ড্রয়িং করলাম, যেটাই হচ্ছে আমি আসলে আমার অবজেক্ট লাইন আঁকলাম। এখন আমি একটা হিডেন লাইন আঁকতে চাই, তাহলে আমি খুব দ্রুত কিভাবে এই কাজটা করতে পারবো? আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে লেয়ারের রিবনটা আছে, এখানে গিয়ে এইখান থেকে আমাদের হিডেন লাইনটা, হিডেন লেয়ারটা সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমি যখনই এখানে যাই আঁকবো, ধরো একটা লাইন আঁকি। আচ্ছা, এখানে আসলে বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু আসলে হিডেন লাইন। হ্যাঁ, একটু যদি তুমি জুম করো তাহলে বুঝতে পারবা যেটা হচ্ছে আসলে হিডেন লাইন।
আচ্ছা, আমি একটু প্রপার্টিজ গুলো চেঞ্জ করি, তাহলে হয়তো আর একটু বেটার বোঝা যাবে। লোড, এটা দিয়ে দেখি। ওকে, আচ্ছা, তো আমি একটু চেঞ্জ করলাম, দেখি বোঝা যায় কিনা এখন। উম, আচ্ছা, এখানে কোনো কারণে এটা তো ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমরা যে কোনো ড্রয়িং এর প্রপার্টি দেখার জন্য ওই ড্রয়িংটা সিলেক্ট করে যদি কন্ট্রোল 1 প্রেস করো, তাহলে তুমি ওই ড্রয়িং এর সব প্রপার্টি দেখতে পারবা। তো দেখো, এখানে কিন্তু আমার আসলে লাইন টাইপটা ঠিকই আছে, মানে আমি হিডেন লাইন চাচ্ছি, দেখো ডট ডট লাইনে আছে। তো আমি যেটা করতে পারি, চলো একটু লাইন টাইপের স্কেলটা একটু বাড়ায় দেখি আসলে কোনো লাভ হয় কিনা বা ইজিলি বোঝা যায় কিনা। সো না, এখনো বোঝা যাচ্ছে না। আচ্ছা, অনেক সময় এই ধরনের প্রবলেম ফেস করতে হয় আসলে অটোক্যাডে। যেটা আগেও বলছি, অনেক সময় লাইন ড্র করলে দেখা যায় না। এটা কিছু সমস্যা আছে আসলে অটোক্যাডে। তো এখানে দেখো, যদিও আমার দেখাচ্ছে যে লাইন টাইপ আসলে কিন্তু হিডেন, মানে ডট ডট হওয়ার কথা, কিন্তু কোনো কারণে এটা ডট ডট এখানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। তো এখানে একটু প্রবলেম হয়েছে। লাইন টাইপ যদিও ঠিকঠাকই দেখাচ্ছে যে এখানে আমরা আসলে হিডেন লাইন ড্র করছি, কিন্তু আলটিমেটলি আমরা হিডেন লাইনটাকে দেখতে পারতেছি না। এখানে দেখাচ্ছে অবজেক্ট লাইন হিসেবেই, কিন্তু প্রপার্টিজে যখন আমরা যাচ্ছি, তখন আমাদের ঠিকই দেখাচ্ছে যে এটা আসলে হিডেন। আচ্ছা, তো এই ধরনের প্রবলেম অনেক সময় আমাদের ফেস করা লাগে। তখন আমাদের বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে দেখা লাগে যে আসলে ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। সো এই যে দেখো, অনেক যখন আমি জুম ইন করলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আসলে হ্যাঁ, ঠিক আছে, এটা হিডেন লাইন দিয়ে হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস লাইন না। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমরা যদি এখন আরেকটা কিছু ড্র করার ট্রাই করি, এখানে ধরো এখানে যদি আমি একটা সার্কেল আঁকি, তাহলে আসলে আমাদের স্কেলটা ভালোভাবে বোঝা যাবে যে আসলে আমরা এখানে কিন্তু হিডেন লাইন দিয়ে আঁকছি। তো এই হচ্ছে আমাদের হিডেন লাইন ছিল। এবং এখানে যখন আমি আবার আমার লেয়ারটা চেঞ্জ করলাম, এরপরে আমি আরেকটা সার্কেল আঁকলাম, দেখো এখন আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এক লেয়ার থেকে আরেক লেয়ার ইউজ করলে আমাদের আসলে, ধরো এটা হচ্ছে অবজেক্ট লাইন হিসেবে আসছে, এটা কিন্তু হিডেন লাইন হিসেবে আসছে। তো দুইটার মধ্যে আমরা পার্থক্যটা এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি। আচ্ছা, তো এটা ছিল আমাদের লেয়ার প্রপার্টিজ। এটা হচ্ছে যখন আমরা অনেক বড় কোনো ড্রয়িং করি পার্ট বাই পার্ট, তখন আসলে আমাদের দরকার হয়। এটা আমাদের হয়তো খুব বেশি ইউজ করা লাগবে না, বাট আমাদের ইউজ করা লাগবে এখান থেকে। এই যে ধরো, এই যে প্রপার্টিজ যে অপশনটা আছে এখানে, বিভিন্ন ধরনের প্রপার্টিজ, এখান থেকে আমরা এখানে আরো কিছু জিনিস অ্যাড করব। যেমন ধরো, এখানে হিডেন লাইন আমরা অলরেডি আনছি, আমাদের আরো কি জিনিস দরকার হয়, আমাদের কিন্তু একটা সেন্টার লাইন আঁকার দরকার হয়। তো এটার জন্য আমরা কি করব, আবারও দেখো, এখানে গিয়ে বাই লেয়ারের নিচে যে আদার অপশনটা আছে, সেই অপশনে গিয়ে দেখো এখানে লোড নামে একটা অপশন আছে, এই লোডে যাব। লোডে যাওয়ার পরে একদম নিচের দিকে চলে যাব। আচ্ছা, সেন্টার লাইন খুঁজে বের করো। এই যে দেখো, সেন্টার 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 সেন্টার, এরকম দেখো এখানে সেন্টার আছে, এটা স্ট্যান্ডার্ড সেন্টার। এরপর সেন্টার 0.5x সেন্টার, যে কোনো একটা সিলেক্ট করে নাও, নিয়ে ওকে। ওকে, এখন দেখো তুমি কিন্তু এখান থেকে যে কোনো সময়, ধরো তুমি সেন্টার লাইন সিলেক্ট করলা, করার পরে এখন তুমি সেন্টার লাইন আঁকতে চাও, তো এই যে এখান থেকে আঁকলা, তাহলে এটা কিন্তু সেন্টার লাইন হয়েছে, কিন্তু খুব সম্ভবত এখানেও ঝামেলা হয়েছে, এই জন্য আমরা সেন্টার লাইনটা দেখতে পারতেছি না। তো এটা আসলে সেন্টার লাইন হওয়ার কথা। চলো আমরা সেন্টারের যে আরো দুটো অপশন আছে ওগুলো একটু দেখে ফেলি, ওগুলো দিয়ে দেখা যাচ্ছে কিনা। তো এটা হচ্ছে সেন্টার আরো একটা, এবং আরো একটা সেন্টার আছে, সেটা হচ্ছে সেন্টার। ওকে, তাহলে আমরা এখন একটু ট্রাই করে দেখি যে অন্য যে সেন্টারগুলো আছে
এগুলো কোনোটাতে দেখা যাচ্ছে কিনা। সো এই যে দেখো, আচ্ছা এটা কি আঁকলাম, আমি কিন্তু সেন্টার লাইন দিয়ে সার্কেল এঁকে ফেলছি। তো আমি আসলে এটা আঁকতে চাই নাই, আমি চাচ্ছি হচ্ছে একটা সার্কেল আগে আঁকবো, একে এটার একটা সেন্টার লাইন দিব। সো এই লাইনটা আঁকার সময় আমি সিলেক্ট করে নিচ্ছি হচ্ছে সেন্টার। তো এই এই ওকে, এখনো দেখাচ্ছে না কোনো কারণে। আচ্ছা হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, দেখো। সো এটা হচ্ছে আসলে স্কেলিং এর ব্যাপার, কোন স্কেলে নিয়ে গেলে হচ্ছে তোমার আসলে ড্রয়িংটা ইজি ভাবে বোঝা যাবে, তুমি সেই স্কেলটা ইউজ করবা। তো এই হচ্ছে আমাদের সেন্টার। আর আচ্ছা, আমি আরো একভাবে সার্কেলের সেন্টার মার্কটা দিতে পারি, সেটা হচ্ছে আমি প্রথমে একটা সার্কেল এঁকে নিচ্ছি, এবং এই সার্কেলটার যেই সেন্টারটা আছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি এখান থেকে যাব হচ্ছে অ্যানোটেটে। অ্যানোটেটে গিয়ে সেন্টার মার্কের জন্য আমরা ইয়া করব, এবং যে অবজেক্টটার সেন্টারটা দেখতে চাই সেটা সিলেক্ট করে দিব। এই যে দেখো, আমাদের এখানে কিন্তু সেন্টারটা দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ইজিলি সেন্টার লাইন ড্র করতে পারি আমরা যে কোনো সার্কেলের। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের লেয়ার, এবং এখান থেকে আমরা আসলে চাইলে অনেক কিছুই করতে পারি। যেমন ধরো, এখান থেকে আমরা আমাদের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি, অন্য যে কোনো কালারের লাইন আঁকতে পারি। সো ধরো তুমি এটা সিলেক্ট করে এখানে যদি একটা লাইন টানো, এটা কিন্তু অন্য কালারের হবে। সো এটা হচ্ছে গ্রিন কালারের চলে আসছে লাইনটা। এরকম লাইন উইডথ তুমি চেঞ্জ করতে পারো চাইলে। সো এই যে দেখো, এখান থেকে আমরা লাইনের উইডথ গুলো চেঞ্জ করতে পারি। সো আমরা যদি লাইনের উইডথ চেঞ্জ করে একটা কিছু আঁকি, এটা অনেক সময় আসলে এই অপশনটায় ঝামেলা করে, উইডথটা চেঞ্জ হওয়ার পরেও আসলে চেঞ্জ করে দেখায় না, ঠিক আছে। সো আমি যদি এটার প্রপার্টিটা দেখি, তখন কিন্তু ঠিকই দেখাবে যে আমার লাইনের ওয়েটেজটা বেড়ে গেছে, 1.58 হয়ে গেছে, কিন্তু এখানে এটা শো করে না। এই ধরনের প্রবলেম অনেক সময় আমাদের ফেস করতে হয়, যে আমরা কোনো একটা লাইনের প্রপার্টি চেঞ্জ করছি, কিন্তু করার পরেও অনেক সময় আমাদের প্রপার্টিটা বোঝা যায় না। তো আমাদের আসলে লাইন ওয়েট নিয়ে খুব বেশি কাজ করতে হবে না। সো এই ধরনের প্রবলেম হয়তো আমরা খুব একটা ফেস করব না। তবে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে হিডেন লাইন এবং সেন্টার লাইন, এগুলো অনেক সময় আমাদের একটু বিভিন্ন, দেখো বেশ কয়েকটা অপশন থাকে হিডেন লাইনের এবং সেন্টার লাইনের। তো আমাদের কোন অপশনটা আসলে কাজ করতেছে, কোনটা দিয়ে আমাদের ড্রয়িংটা বোঝা যাইতেছে, এটা একটু আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, তো আমি সবগুলোকে সিলেক্ট করে একটু ডিলিট করে দিই, এখানে যা যা আছে। সো ডিলিট। তো এখন আমরা যেটা করব, ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডাইমেনশনিং এর ব্যাপারটা আছে, এটা নিয়ে একটু কথা বলবো। তো ডাইমেনশনিং করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে যে ডাইমেনশনের নিচে বা অ্যানোটেশন নামে একটা অপশন আছে, এই অ্যানোটেশন অপশনে গিয়ে এই যেখানে যে ডাইমেনশন স্টাইল আছে এটাতে ঢুকবো, অথবা শর্টকাটটা হচ্ছে আমরা লিখব ডিম, ডিআইএম, ডিম স্টাইল। এই যে দেখো, ডিম স্টাইল চলে আসছে। আমরা যদি এটা থেকে ঢুকি, তাহলে এখানে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, এবং এখানে দেখো আমাদের একটা অপশন আসবে মডিফাই। তো আমরা আসলে অটোক্যাডের যে বিল্ট ইন ডাইমেনশনিং স্টাইল আছে ওটা ইউজ করি না, আমরা একটু নিজেদের মতো করে এটাকে মডিফাই করে নেই। তো আমরা প্রথমেই দেখি আমাদের যে লাইনটা আছে এটা আমরা একটু মডিফাই করব। তো আমাদের বেজ লাইন স্পেসিং এ আমরা ইউজ করি হচ্ছে 10। তোমরা জানো, তোমরা 1 এ আসলে এটা ইউজ করছো। সো আমরা বেজ লাইন স্পেসিং ইউজ করি 10, এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন এটা ইউজ করি 3, এবং অফসেট ফ্রম অরিজিন এটা ইউজ করি হচ্ছে 1। ওকে, তাহলে এইটুক হচ্ছে আমাদের প্রথম লাইনে গেল। এরপরে আমরা যাব সিম্বলস অ্যান্ড অ্যারোজে। তো অ্যারো সাইজটা আমরা করে দিচ্ছি হচ্ছে 3। ওকে, তো অ্যারো সাইজ করে দিলাম 3, আর মার্ক সাইজ এখানে আমরা যদি 1 দেই, 1। এরপর দেখো আমাদের টেক্সটের অপশনটা আছে, যে আমরা আসলে টেক্সটের হাইটটা কত রাখবো। তো টেক্সটের হাইটটা আমরা নর্মালি ইউজ করি হচ্ছে 4। তো এটা হচ্ছে আমাদের টেক্সটের হাইট। আর এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা করে দিব আইএসও স্ট্যান্ডার্ড। তো আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে আমরা আমাদের টেক্সটগুলোকে রাখবো। এরপর আছে দেখো ফিট। তো ফিটের মধ্যে আমরা খেয়াল করব যে আমাদের বেস্ট ফিটটা আমরা সবসময় ইউজ করি, এবং এখানে দেখো আমাদের টেক্সটটা আমরা কোথায় লিখবো সেটাও আমাদের জিজ্ঞেস করতেছে। তো টেক্সটটা আমরা কি করি, নর্মালি বিসাইড দ্য ডাইমেনশন লাইন এখানে লিখি।
এরপর দেখো আমাদের প্রাইমারি ইউনিট, তো ডেসিমাল ওকে। আমরা প্রিসিশন ইউজ করব 0। এরপর আমরা 0 সাপ্রেস করে দিব, যে আমাদের যে ট্রেইলিং জিরোগুলো আছে, মানে পরের যে জিরোগুলো আছে দশমিকের, ওগুলো সবগুলো আমরা ইয়ে করে দিচ্ছি, সাপ্রেস করে দিচ্ছি। তো হ্যাঁ, এই পর্যন্তই আসলে আমাদের মূলত কাজ। এখানে আমরা এইগুলো সবগুলো সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করব। আচ্ছা, ওকে প্রেস করে এটা যদি আমরা ক্লোজ করে দেই তাহলে আসলে হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে কাজটা করলাম এটাকে কারেন্ট ডাইমেনশন স্টাইল হিসেবে সেট করতে হবে। সো আমরা সেট কারেন্ট প্রেস করব। সেট কারেন্ট প্রেস করার পরে তারপর আমরা ক্লোজ করব। তো সেট কারেন্ট প্রেস করে ক্লোজ করলে আমরা এতক্ষণ ধরে যেই কাজগুলো করলাম এটা আসলে ওকে হবে, অ্যাপ্লাইড হবে। তো আমরা একটু দেখি যে আমরা যদি এখন ডাইমেনশনটা দেই, দেখো অনেক বড় দেখাচ্ছে, তার কারণ আমি অনেক বেশি জুম ইন করে রাখছি, এই কারণে আমার এটা অনেক বড় দেখাচ্ছে। বাট আমি যদি একটু জুম আউট করি, ঠিক আছে, যদি একটু জুম আউট করে ধরো একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, এই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। এরপর আমি ডাইমেনশনটা দিতে চাই এখানে এবং এখানে। তো এখন আবার অনেক বেশি জুম আউট করে ফেলছি জন্য আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট এই যে দেখো আমরা যেটা চাচ্ছিলাম এটা হইছে। এই যে এখানে হচ্ছে আমার অ্যারোটা, তোমরা জানো এইভাবে অ্যারো দিতে হয়। এই যে আমাদের ডাইমেনশন লাইন থেকে আমরা যে লাইনটা আঁকছি এটা এদিকে চলে আসছে এবং এখানে সবকিছু ঠিকঠাক মতো এক্সটেন্ড হয়েছে। ওকে, তো এই পর্যন্ত আসলে আমাদের সব অপশনগুলো ঠিকঠাক আছে, এটা আমরা বুঝতে পারতেছি। তো এইভাবে আমরা ডাইমেনশনিংটা করব। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু এখানে কিছু টেক্সট লিখতে হবে। তোমাদের হয়তো মনে আছে যে তোমরা যখন 160-তে ড্রয়িং করতা, তোমাদের ড্রয়িং শিটের নিচে একটা জায়গায় ছক এঁকে সেখানে তোমাদের নাম, কোর্সের নাম, তারপর ড্রয়িং এর টাইটেল এগুলো লিখতে হইতো। তো এইখানেও কিন্তু সেম কাজটা করতে হবে। তো সেটার জন্য আমাদের এই টেক্সট অপশনটা ইউজ করতে হবে। এখন টেক্সটের জন্য আমরা ইউজ করি মাল্টি লাইন টেক্সট। তো এটার জন্য আমরা আগে একটু এখানে দেখো যে যেখান থেকে আমরা ডাইমেনশনের স্টাইলটা ঠিক করলাম ওইখানে অ্যানোটেশনে গিয়ে প্রথম অপশনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের রাইটিং স্টাইল। তো এখান থেকে দেখো এখানে হাইট দেওয়া আছে টেক্সটের 0, এটা আমরা 4 করে নিব, 4 করে অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, তো এইটুক পর্যন্তই আমাদের কাজ। এরপর আমরা কোথায় লিখবো সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ড্রয়িং শিট বানাবো, ঠিক আছে। আমাদের নিজেদের মতো করে একটা ড্রয়িং শিট বানায় নিব, যেটা আমরা প্রত্যেকদিন ইউজ করব, যেই শিটে আমরা আমরা প্রত্যেকদিন ড্রয়িং করব। সো আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব। তো তোমাদের হয়তো মনে আছে যে আমাদের যে ড্রয়িং শিটটা আমরা ইউজ করি সেই ড্রয়িং শিটটার ডাইমেনশন ছিল 724x585। এই ডাইমেনশনের আমরা একটা ড্রয়িং পেপার ইউজ করতাম আমাদের 160-তে। তো আমরা যেটা করব এইখানেও আসলে ওই সেম সাইজের একটা ড্রয়িং পেপার বানিয়ে নিব। তো সেটা কিভাবে বানাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই এটা বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের নেক্সট যেই ক্লাস হবে সেখানে কিন্তু একদম শুরুতে তোমাদের হয়তো 5 থেকে 10 মিনিট টাইম দেওয়া হবে এই ড্রয়িং শিটটা বানিয়ে নেওয়ার জন্য। তোমাদের কিন্তু ওখানে এটা খুব দ্রুত বানিয়ে সেটার মধ্যে আবার ড্রয়িংটা করতে হবে। সো এই অংশটা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে কাজটা করতে হবে এবং বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করার ট্রাই করবা। ওকে, তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিব। সো এই হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল, ধরো আমি এখানে একটা পয়েন্ট স্পেসিফাই করে দিলাম। এরপর দেখো আমরা যেটা করব যে আমাদের এক্স ডাইমেনশন বরাবর যেতে হবে কত, 724। তো আমি এটা লিখে দিচ্ছি 724। এরপর ট্যাব দিয়ে লিখে দিব হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন বরাবর কত যেতে হবে, সেটা হচ্ছে 585। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে এন্টার। তো এটাই হচ্ছে আমাদের ড্রয়িং শিট, এইটার মধ্যেই আমাদের সবগুলো ড্রয়িং করতে হবে। আচ্ছা, ড্রয়িং শিট করে নেওয়ার পরে এরপরে যেটা করতে হবে আমাদের নিচে এই কর্নারে থাকবে আমাদের যেই মানে নাম এবং রোল এগুলো লেখার যে জায়গাটা সেটা এখানে রাখতে হবে। আচ্ছা, এখানে আমার অলরেডি আগে থেকে গ্রিন সিলেক্ট হয়েছিল, এই জন্য এটার কালারটা গ্রিন হয়ে গেছে। তো আমি এটাকে আবারও ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কাজ গেল। তাহলে এখানে আমি যেটা করব আমার নিচে আরেকটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। সো এই রেক্ট্যাঙ্গেলটা দেখো এইটার মাপটা হচ্ছে 130/75। কিন্তু এখানে যদি তুমি 130 এন্টার দাও এবং তারপর হচ্ছে ধরো
75, এটা এন্টার দাও, তাহলে কি হইতেছে দেখো তো, তোমার রেক্ট্যাঙ্গেলটা তোমার শীটের বাইরে চলে গেছে। এটা কেন হলো? কারণ এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক। সো তুমি যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে শুরু করে এদিকে আঁকতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে ইনপুটটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? সেটা হচ্ছে তোমাকে দিতে হবে, তোমার এক্স ডিরেকশনে যাচ্ছে -130। সো মাইনাস যদি তুমি দিয়ে দাও, তাহলে যেটা হবে, ও এখন আর এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে না গিয়ে নেগেটিভ দিকে যাবে। সো নেগেটিভ দিকে গেল, এরপরে তুমি হাইটটা দিয়ে দাও 75। সো এই হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই কর্নার রেক্ট্যাঙ্গেল, যেটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস লিখবো। এখন এইটাকে আবার কি করতে হবে, আমাদের 5টা সমান ভাগে ভাগ করতে হবে। সো প্রত্যেকটা ঘর 15 মিলিমিটার করে হবে। তো এটা করার জন্য দেখো, আমাদের প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এক্সপ্লোড করে নিব। এক্সপ্লোড করে নিলে কি হয়, আমাদের প্রত্যেকটা এই যে রেক্ট্যাঙ্গেলটার যে 4টা বাহু আছে, এগুলো এখন আলাদা আলাদাভাবে আমরা আসলে সিলেক্ট করতে পারতেছি। ওকে, তাহলে আমরা এই যে বাহুটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে ফিলেট অপশনে প্রেস করলাম। এখন আমাদের অফসেট অপশনে প্রেস করলাম। অফসেট অপশনে প্রেস করলে আমাদের ডিসটেন্সটা চাচ্ছে, তো আমরা দিয়ে দিচ্ছি ডিসটেন্সটা হচ্ছে 15, এবং এরপর বলতেছি যে আমি এইদিকে অফসেট করতে চাই। ওকে, এরপর আবার এটা সিলেক্ট করে নিচের দিকে, আবার এটা সিলেক্ট করে আবারও নিচের দিকে। দেখো খুব ইজিলি আমরা হচ্ছে এখানে আমাদের যে 5টা সমান ঘর আঁকার দরকার ছিল, সেই 5টা ঘর কিন্তু এঁকে ফেলেছি। আচ্ছা, এরপর আবার দেখো, তোমাদের হয়তো মনে আছে যে এই 3 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা ঘরকে আমাদের আবার এরকম অর্ধেক বরাবর দুইটা ভার্টিক্যাল লাইনে ভাগ করে এখানে ছোট ছোট দুইটা ঘর আঁকতে হইতো। তো সেটার জন্য আমরা কি করব, আমরা প্রথমেই দেখব আমাদের যে এখানে স্ন্যাপ কার্সর বা ও স্ন্যাপ অবজেক্ট স্ন্যাপ যে অপশনটা আছে, এখানে মিড পয়েন্ট অপশনটা কি সিলেক্ট করা আছে কিনা। হ্যাঁ, আছে। তো তাহলে আমরা কি করব, এখানে লাইন অপশনে যাব। লাইন অপশনে গিয়ে এই যে এখান থেকে জাস্ট এই বরাবর একটা টান দিব, তারপর এসকেপ করব, আবারও এই গিয়ে এই। তাহলে এইভাবে আমরা আসলে কি করলাম, আমাদের যে ড্রয়িং শিটের নিচের দিকে যে আমাদের ছক নাম রোল রেখার, সেই ছকটা ক্রিয়েট করলাম। এখন এই ছকের মধ্যে বিভিন্ন জিনিস লিখতে হবে। সেই লেখাটা আমরা লেখার জন্য কি করব, এখানে টেক্সটে গিয়ে মাল্টি লাইন টেক্সটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই টেক্সটটা আমরা কোথায় লিখব সেটা সিলেক্ট করতে হবে। ধরো আমি লিখতে চাই এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে, সো আমি এটাকে ফার্স্ট পয়েন্ট দিলাম এবং এটাকে সেকেন্ড মানে এন্ড পয়েন্ট দিলাম। এন্ড পয়েন্ট দেওয়ার পরে দেখো আমার কাছে একটা লেখা চাচ্ছে, তো আমি একটু লিখে দিই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সরি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2। ওকে, এটা দেওয়ার পরে যদি আমি টেক্সট এডিটরটা ক্লোজ করি, দেখো আমার এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা চাইলে তুমি একটু এদিক ওদিক সরাই দিতে পারো। সো এটা একটু মাঝে রাখতে পারো, বা চাইলে একটু লেফট অ্যালাইন করে দিতে পারো। তোমরা চাইলে এখান থেকে একটু টেক্সটের হাইটটাও কিন্তু অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে। তো এখানে দেখো, এই যে এখানে অপশন আছে যে তুমি টেক্সটের হাইটটা কত রাখবা, তুমি চাইলে একটু বড় করতে পারো। ধরো চাইলে 4.5 ইন 4 বা 5 ইনপুট দিয়ে দেখতে পারো যে আসলে কত আসতেছে। তো সো এরকম দেওয়ার জন্য তোমার যেটা করতে হবে, ওকে এখানে কি হয়েছে, আচ্ছা, তার জন্য তোমাকে আগে এই লেখাটা সিলেক্ট করে তারপরে তুমি এখানে সাইজটা চেঞ্জ করতে পারবে। ধরো 5 দিলা, তো 5 দিলে দেখতে পাচ্ছ যে আসলে লেখাটা দুইটা লাইনে চলে যাচ্ছে। আমরা এটা চাই না, তো আমরা এর জন্য এটাকে 4ই রাখবো। আচ্ছা, এরপর তুমি চাইলে এটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে যে কোনো জায়গায় এই জিনিসটা লিখতে পারো। সো আচ্ছা, কন্ট্রোল ভি। সো ধরো তুমি এটা এখানে কোথাও লিখবা, তো এখানে লিখে এখন হয়তো এখানে তোমার নাম লিখতে হবে। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। সো ধরো তার মানে তুমি যখন একবার লিখে ফেলছো, তোমার কিন্তু বারবার আর এই জিনিসটা এডিট করার দরকার নাই। তো তুমি চাইলে এটা থেকে কপি করে এখানে পেস্ট করে জাস্ট ওইখানে এডিট করে তোমার নতুন যে জিনিসটা লেখা দরকার সেটা লিখে ফেলতে পারো।
তো তোমাদের নেক্সট ক্লাসে প্রথমেই শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ড্রয়িং শিট বানাতে হবে। আচ্ছা, ড্রয়িং শিট বানানোর পর সেটাকে কিন্তু আবার তোমাদের সেভ করতে হবে। সেভ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কন্ট্রোল এস প্রেস করা, তাহলেই তোমার কাছে এখানে কন্ট্রোল এস প্রেস করলে তোমাদের ড্রয়িং অপশন সেভ করার অপশনটা চলে আসবে। তো দেখো, আমরা আজকে যেই জিনিসটা তৈরি করতেছি এটা আসলে একটা শিট বা এটা একটা টেমপ্লেট। তো আমরা যেটা করব, এটাকে এই জন্য টেমপ্লেট ফরম্যাটে সেভ করব। তো অটোক্যাডের যেই ডিফল্ট সেটিংসটা আছে সেটা হচ্ছে এক্সটেনশনটা ডিডব্লিউজি এক্সটেনশন। এটা হচ্ছে আমরা ড্রয়িং এর সেভ করার জন্য ইউজ করব। আর টেমপ্লেট সেভ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ডিডব্লিউটি নামের এই অপশনটা। তো আমরা এই ডিডব্লিউটি নামে অপশনটা দিয়ে এখানে যে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ করে ফেলবো। তো এই হচ্ছে আসলে আমাদের আজকের প্রথম ক্লাস। আজকের ক্লাসে যা যা বলা হয়েছে সবাই এটা একটু ভালোভাবে দেখে আইসো। নেক্সট ক্লাসে এসে শুরুতেই তোমাদের এই ড্রয়িংটা করতে হবে, এই টেমপ্লেটটা বানিয়ে নিতে হবে, কারণ আমরা এরপর থেকে প্রতিদিন যে ড্রয়িংগুলো করব সেটা এই টেমপ্লেটের মধ্যেই করব। সো এই টেমপ্লেটটা সম্পর্কে তোমাদের একটা খুবই ভালো আইডিয়া থাকতে হবে। আর আজকের ক্লাসের কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো বা সমস্যা হয় বুঝতে, সেই ক্ষেত্রে নেক্সট যেদিন আমাদের অফলাইন ক্লাসটা হবে সেদিন তোমরা এই ব্যাপারে একটু নোট করে এনো, সেই ব্যাপারে আমরা তাহলে একটু ডিসকাস করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।